হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চলে এসেছি আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের লাস্ট অ্যান্ড ফাইনাল ব্লগ নিয়ে। তো আমরা দার্জিলিংয়ে কী করলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। প্রথমেই দেখা হয়ে গেল টয় ট্রেনের সাথে, আর তোমরা সেটা দেখে বুঝতেই পারছো আমরা এখন রয়েছি কুইন অফ হিলস দার্জিলিংয়ে। আর এটা হচ্ছে ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। ঘুম স্টেশনের অপোজিটেই কিন্তু রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের এই ওয়ার্কশপটি। আর এখানে কিন্তু টয় ট্রেনে যে স্টিম ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় সেগুলোর মেনটেনেন্স করা হয়। ঘুম স্টেশন থেকে বেরিয়েই কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম ঘুম মনেস্ট্রিতে। আর এখানে ঢোকার জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। মনেস্ট্রির ভিতরে খুব সুন্দর একটা লর্ড বুদ্ধার মূর্তি ছিল, আর জায়গাটা ছিল ভীষণ পিসফুল। এখন আমরা রয়েছি দার্জিলিং এর ফেমাস টুরিস্ট স্পট বাতাসিয়া লুপে। আর দার্জিলিং আসা মানেই কিন্তু এই বাতাসিয়া লুপে একবার আসতেই হবে। এখানে কিন্তু কিছু স্টলও রয়েছে, তাই তোমরা চাইলে এখান থেকে শপিংও করে নিতে পারো। ওয়েদার ভালো থাকলে কিন্তু এই বাতাসিয়া লুপ থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পেয়ে যেতে পারো। এই বাতাসিয়া লুপ থেকে ৪৫ মিনিটের একটি টয় ট্রেনের জয় রাইড রয়েছে, যেখানে এই টয় ট্রেনটি তোমাদের বাতাসিয়া লুপ থেকে ঘুম স্টেশনে নিয়ে যাবে, আর ওখান থেকে মানে ঘুম স্টেশন থেকে তোমাদের আবার বাতাসিয়া লুপে নিয়ে আসবে। আর তোমাদের ইচ্ছে হলে এখান থেকে পাহাড়ি ড্রেস ভাড়া নিয়ে নিজেকে পাহাড়ি সাজে সাজিয়ে তুলতে পারো। অনেকেই কিন্তু পাহাড়ি সাজে সেজে সেলফি ক্লিক করছিল, কারণ দার্জিলিংয়ে গেলে এইরকম পাহাড়ি সাজে সেজে একটা ফটো ক্লিক করে সবাই স্মৃতি হিসাবে রাখতে চায়। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী যে ভিউ পয়েন্ট আছে সেটা দেখার জন্য। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়ছিল প্রকৃতির এই রকম অপরূপ সৌন্দর্য। এখন আমরা যে ভিউ পয়েন্টটায় রয়েছি তার নাম হলো রক গার্ডেন বা গঙ্গা মাইয়া পার্ক। আর এখানে ঢোকার জন্য আমাদের এন্ট্রি ফি লেগেছিল 20 রুপিস করে। এই রক গার্ডেনে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ওয়াটারফলস, আর তাছাড়া সেভাবে দেখার মতন এখানে সেরকম কিছু নেই, কিন্তু
তোমরা চাইলে এই জায়গাটা একবার দেখে আসতেই পারো, বাট টু বি অনেস্ট আমার কিন্তু সেভাবে এই জায়গাটা অতটা ভালো লাগেনি। এরপর আমরা রক গার্ডেন থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমাদের হোটেলে। আমাদের হোটেল কিন্তু আগে থেকেই বুক করা ছিল, কারণ দার্জিলিং পৌঁছে পিক সিজনের টাইমে হোটেল বুক করাটা কিন্তু একটু প্রবলেমই হয়ে যায়। লাঞ্চের জন্য আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ের বিখ্যাত মহাকাল রেস্টুরেন্টে, আর আমরা নিয়েছিলাম ভেজ থালি, যার দাম পড়েছিল 150 রুপিস। অনেক আইটেম ছিল এই ভেজ থালিতে, আর খাবারের মানও ছিল বেশ ভালো। দুপুরবেলা জমিয়ে লাঞ্চ করার পর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম, আর যখন ঘুম ভাঙলো তখন কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। আর আমরা যখন মেলে পৌঁছালাম তখন কিন্তু মেল প্রায় ফাঁকা হয়ে এসেছিল। পরের দিন খুব সকালে উঠে আমরা স্নান সেরে রেডি হয়ে গেছিলাম, আর প্রথমেই আমরা চলে গেছিলাম মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য। জায়গাটা ছিল খুবই শান্ত আর পিসফুল। এরপর আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা, আর জায়গাটা থেকে চারিপাশের যে ভিউটা ছিল সেটা ছিল জাস্ট অসাধারণ। এই পিস প্যাগোডাটা কিন্তু অনেকটা উপরে, তাই লর্ড বুদ্ধার যে মূর্তিটি রয়েছে সেটি দেখার জন্য তোমাদের কিন্তু সিঁড়ি ভেঙে অনেকটা উপরের দিকে উঠতে হবে। দার্জিলিং যেহেতু চায়ের জন্য বিখ্যাত, তাই দার্জিলিং আসা মানেই কিন্তু চা বাগানে একবার যেতেই হবে। তাই আমরাও চলে এসেছিলাম চিত্রের টি গার্ডেনে। ইচ্ছে ছিল হ্যাপি ভ্যালি টি গার্ডেনে যাওয়ার, কিন্তু ওখানে আবার অনেকটা নিচে নেমে টি গার্ডেন অবধি পৌঁছতে হবে, তাই আমরা পাশেই চিত্রের টি গার্ডেনে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু সবাই ড্রেস ভাড়া করে ফটোশ্যুট করছিল, কিন্তু আমরা আর ড্রেস ভাড়া করিনি। আমরা নিজেদের মতন করে এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, কারণ এত সুন্দর জায়গা দেখলে আমাদের সবারই কিন্তু ইচ্ছে করে একটু ফটোশ্যুট করার জন্য। এরপর ফিরে এসে লাঞ্চ করেছিলাম মেলের কাছেই একটা রেস্টুরেন্টে। সেদিন আর মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চ করা হয়নি, অত্যাধিক ভিড় আর লাইন থাকার জন্য, কিন্তু এখানের খাবারটাও মোটামুটি ভালোই ছিল। এরপর হোটেলে ফিরে একটু রেস্ট নিয়েই সোজা চলে এসেছিলাম মেলে। ওই দিন কিন্তু আর দুপুরে ঘুমাইনি, কারণ আগে থেকে ভেবেই রেখেছিলাম যে বিকেলবেলাটা সেদিন মেলেই কাটাবো।
এরপর চলে গেছিলাম গ্লেনারিসে। গ্লেনারিস নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এখানে এসে শুধু খেতে হবে। পরের দিন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম, কারণ সেদিন ছিল আমাদের বাড়ি ফেরার পালা। আর যাবার সময় কতগুলো ভিউ পয়েন্ট পড়েছিল, তার মধ্যে প্রথমেই যে ভিউ পয়েন্টটা পড়েছিল সেটা হলো সীমানা দাঁড়া বা সীমানা ভিউ পয়েন্ট। ইন্ডিয়া নেপাল বর্ডারও এটাকে বলা হয়ে থাকে। অপোজিট সাইডে নেপাল আর আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। ভীষণ সুন্দর একটা জায়গা। আমরা যেহেতু দার্জিলিং থেকে মিরিক হয়ে এনজিপিতে এসেছিলাম, তাই ফেরার সময় রাস্তার দু সাইডেই কিন্তু এইরকম সুন্দর চা বাগান চোখে পড়ছিল। এই মিরিকে কিন্তু অনেকগুলো টি গার্ডেন রয়েছে, যার মধ্যে কিছু টি গার্ডেনে কিন্তু তোমরা ভিতরে ঢুকতে পারবে। আর দার্জিলিংয়ে যে টি গার্ডেনগুলো ছিল সেখানে কিন্তু ভীষণ ভিড় ছিল, আর আমার সেভাবে অতটা ভালো লাগেনি। কিন্তু এইখানে অর্থাৎ মিরিকে যে টি গার্ডেনগুলো রয়েছে সেখানে এসে কিন্তু তোমরা টি গার্ডেনের যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে সেটাকে ভালো করে ফিল করতে পারবে। এরপরে আমরা চলে এসেছিলাম মিরিকের বিখ্যাত টুরিস্ট স্পট মিরিক লেকে। আর এখানে এসে আমরা কিন্তু একটা ভুল করে বসেছিলাম, আর সেটা হলো আমরা 20 টাকা এন্ট্রি ফি দিয়ে লেকের সামনে একটা পার্ক আছে ওখানে ঢুকে পড়েছিলাম, কারণ ভেবেছিলাম যে পার্কের থেকে এন্ট্রি নিয়েই কিন্তু লেকের উপর যে ব্রিজটা রয়েছে ওটার উপরে আমরা উঠতে পারবো। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ছিল, কারণ পার্ক থেকে ব্রিজের উপরে কোনোভাবেই ওঠা যায় না। পার্কের এন্ট্রি গেট থেকে একটু এগোলেই কিন্তু লেকের উপর যে ব্রিজটা রয়েছে সেটায় তোমরা উঠতে পারবে, আর এর জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। এই লেকের পাশ থেকে হাঁটার সময় এখানকার যে সৌন্দর্য চোখে পড়েছিল তা হয়তো কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ কিছু জিনিস ভাষায় প্রকাশ করা যায় না, আর সবসময় সেটা ক্যামেরা বন্দিও করা যায় না। আবারও পাহাড়ে ফেরার ইচ্ছে নিয়ে আর এই সুন্দর মুহূর্তগুলোকে সাথে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো।